বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের শিশু ও 2 নারী সহ 3 জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল 7টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম। শাহ আলমের ছেলে জামাল জানান, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। এতে তার মা, বোন ও ভাগনার শরীরে আগুন ধরে যায়। এ সময় তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে শাহ আলমের পরিবার কিছু জানাতে পারেনি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কী ধরনের বিস্ফোরণ সেটা আসলে এক্সপার্ট টিম আসবে ঢাকা থেকে, বোম ডিসপোজাল ইউনিট এসে তারা হয়তো বলতে পারবে যে কী কারণে বিস্ফোরণ হলো বা কী ধরনের বিস্ফোরক। এবং আমরা আরও জানতে পেরেছি যে এই ঘটনায় 3 জন আহত আছে, 2 জন নারী এবং 1 জন শিশু। তারা আহত আছে, তারা হচ্ছে নানি, তার মেয়ে এবং তার যে নাতি। এই 3 জন আহত আছে এবং তারা বর্তমানে শেরে-বাংলাতে ভর্তি আছে। বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের সবশেষ খবর জানতে এবারে যুক্ত হব সহকর্মী জুয়েল তালুকদারের সাথে। জুয়েল, এ বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? পুলিশ কি বলছে? এই বোমা কোথা থেকে এলো, কোনো ধারণা পাওয়া গেছে কিনা? এবং আহতদের ব্যাপারেও জানাবেন, তাদের সবশেষ পরিস্থিতি কি? অদিতি, আমি দুপুর 2টার খবরে যেমনটা জানিয়েছিলাম যে এখানে বোমা বিস্ফোরকের যে নিষ্ক্রিয় একটি টিম আসার কথা ছিল, তো এই 4টা পর্যন্ত এখনো তারা এসে পৌঁছায়নি। তবে যে কোনো সময় তারা আসতে পারে এমনটা আমাদেরকে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি এসে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ঘটনাটির হয়তোবা এই এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বাহির থেকে কেউ এই ধরনের একটি বোমা রেখে যেতে পারে, যেটা এখানে বিস্ফোরণ হয়েছে। তো আরেকটা বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন যে বরিশালে শেরে-বাংলায় যে 3 জন ভর্তি আছে, একজনের নাম হনুফা বেগম, আর একজন হচ্ছে হলো ফাহিম, আর একজন তার যে মেয়ে ইতি আক্তার। এই 3 জন এখানে ভর্তি রয়েছেন। এই 3 জনের অবস্থা মোটামুটি যেমনটা আমরা জানতে পেরেছি যে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় অনেকেই রয়েছেন। তাদের শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছে। এই অবস্থায় মধ্যে এখানে র্যাবের কয়েকটি টিম ছিল। জুয়েল, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জানছিলাম এবং বিশেষজ্ঞদের দলটি এসে পৌঁছালে নিশ্চয়ই আরো তথ্য যুক্ত হবে। দর্শক, বরিশালে বোমা বিস্ফোরণের খবর নিয়ে সহকর্মী জুয়েল তালুকদার যুক্ত ছিলেন এতক্ষণ। দেশের বেশিরভাগ জেলায় গ্যাসের সংকট আরো তীব্র হয়েছে। গ্যাস না পাওয়ায় বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আর যেসব ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলোতেও চাপ কম থাকায় যানবাহনে সরবরাহ করা যাচ্ছে না। এতে চালকদের আয় রোজগার কমেছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। গ্যাস সংকটে অনেক শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ থাকলেও চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। যদি আমি গ্যাসটা না পাই তাহলে তো মনে করেন কোম্পানি রাতকে গাড়ি বন্ধ করলে বলবো ইনকাম দেওয়ার জন্য। এখন ইনকামটা আমি কোথায় দিব? আমারও তো ফ্যামিলি আছে। সকাল 7টা বাজে আসছে, এখন 4 ঘন্টা উপরে চলে। নিচের মধ্যে থেকে সিরিয়াল দিয়ে আসছি, এখন পর্যন্ত আসছি, আমরা এখনো গ্যাস পাই নাই, খানা খাইতে ঠিক মতো খাইতেছি না। শুধু পরিবহন খাত নয়, গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্না সহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফেনীতে গ্যাস না থাকায় শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। তরকারির পাতিল চুলার উপরে আছে, বাট এই মুহূর্তে গ্যাসটা চলে গেছে। এরপর থেকে আর আসে নাই। লাইনের ফল লাইনে দাঁড়ায় রয়েছি, আমাদের কেউ বলেও না যে আপনারা 1 ঘন্টা পরে আসেন বা 2 ঘন্টা পরে আসেন। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফিল এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি
যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের বেশিরভাগেই গ্যাস নেই। 2টি ফিলিং স্টেশন চালু থাকলেও চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ব্রিজের ওখান থেকে মনে করেন গাড়ি টানতে টানতে এই পর্যন্ত আইসি, এখনো পাই নাই। বেলা তো মনে করেন 10টা বাজে হারলো। আমি ইমার্জেন্সি রুগী নিয়ে আসছি, ঢাকা যেতে হবে। রুগীর অবস্থা খারাপ, কিন্তু ঢাকা যাইতে পারতেছে না। নেত্রকোনায় অনেকে বাধ্য হয়েই এলপিজি, বৈদ্যুতিক ও মাটির চুলায় রান্না করছেন। বন্ধ রয়েছে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদা মতো গ্যাসের চাপ না থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বন্ধের পথে অনেক কারখানা, সেখানেও বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতেও একই সংকটে যানবাহন চালকরা। আয় কমে যাওয়ায় চাপ পড়েছে সংসারে। বনশ্রী হালদার, ৭১। ফেনীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত, উৎপাদন এবং বাসাবাড়িতে। ফেনীর সবশেষ খবর জানতে যুক্ত হব সহকর্মী নুরুজ্জামান সুমনের সাথে। সুমন, গ্যাসের সংকটের কারণে কি কি সংকট দেখা দিয়েছে জানাবেন বিস্তারিত, এবং এই সংকট মোকাবেলায় ফিলিং স্টেশনগুলো কোনো পদক্ষেপ কি নিয়েছে কিনা? অদিতি, সংকট দেখা দিয়েছে বলতে সিএনজি চালিত যেসব যানবাহন ফেনীতে চলাচল করে থাকে, বেশিরভাগ যানবাহন এখন সড়কে নেই। অর্থাৎ বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো সবগুলি কিন্তু আপনার গ্যাসের জন্য বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তারা অপেক্ষা করছে গত 2 দিন ধরে। আর এই যে সংকট বলতে এই যে শুধুমাত্র সিএনজি অটোরিকশা না, বাস বলেন, ট্রাক বলেন, আপনার জরুরি সার্ভিসে যেসব গাড়িগুলো গ্যাস নির্ভরশীল সবগুলি কিন্তু এখন এক ধরনের অচল অবস্থা পড়ে রয়েছে। আমি এই মুহূর্তে ফেনীর মহিপালে একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চালকরা অপেক্ষা করছেন তারা গাড়ি নিয়ে। আমরা প্রথমে এখানকার সিএনজি ফিলিং স্টেশনে যিনি সহকারী ম্যানেজার, তার কাছে একটু জানতে চাইবো যে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আমাদের কাছে ওই ধরনের এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই। গত শনিবার থেকে এখন পর্যন্ত পাম্প বন্ধ আছে। শনিবার থেকে গাড়িগুলো দাঁড়ানো অবস্থা, যে অবস্থা আসলে এখন সেই অবস্থায় আছে। তবে আমাদের কাছে নতুন কোনো নিউজ এখনো আসে না, কবে চালু হবে। আপনি শুনছিলেন যে কোনো আপডেট নেই, চালকরা রয়েছে। আপনারা কখন এখানে এসছেন গ্যাসের জন্য? আমরা আজকে 3 দিন এখানে গাড়ি নিয়ে অবস্থান। আজকে 3 দিন আমাদের গ্যাস দিতেছে না, এফামো আসে। আজকে 3 দিন একটানা রাত্রে পর্দা টানি গাড়ির ভিতরে ঘুম গেছি, আমরা গ্যাস পাইতেছি না। আমরা সরকারের কাছে আবেদন, এই সমস্যা দ্রুতজন সমস্যাগুলো সমাধান করি। আমাদের অভিযোগ হলো, আমি গতকাল সকালে আসছি, এখনো যাইতে পারিনি। গ্যাসের জন্য অপেক্ষা করতেছি। আমাদেরকে যদি পাম্পের মালিকেরা যদি বলতো হ্যাঁ আপনারা 3 দিন গ্যাস পাবেন না, তাহলে আমরা বাড়িতে অবস্থান করতাম। আমরা গাড়ি নিয়ে এখানে আর শুই দেখতাম না। আমরা তো এখানে অবস্থান করতেছি গতকাল রাত্রি থেকে এখনো পর্যন্ত এখানে অবস্থান করতেছি। যে শুনছিলেন যে এখানকার যারা চালক রয়েছে তারা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছেন। তাদের সবার একটাই দাবি যে কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন এই প্রশ্ন সবার। এ ছিল ফেনী থেকে আমার কাছে গ্যাস নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ সুমন, আপনার কাছ থেকে আমরা ফেনীর গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত ছিলেন এতক্ষণ। বরগুনায় ঘন ঘন লোডশেডিং বন্ধ ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সহ 7 দফা দাবিতে মাঠে নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার সকালে এই দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন তারা। সকালে প্রেস ক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিসের দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বরগুনা পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে শেষ হয়। সেখানে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে বরগুনার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো জেলে। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বন্দরের যে কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। এ সময় টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন সংগঠনটির নেতারা। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া।
সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করে বন্দর রক্ষা কমিটির নেতাকর্মীরা। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। এর আগে আগ্রাবাদ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান। নির্বাচিত সরকার জনগণের বক্তব্য শুনে রাখতে হবে। কানের মূলে পিঠে কুলো দিয়ে বসে থাকলে অজনপ্রিয় হবেন। কাঁচামরিচের দামটা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সুতরাং বিদেশিদের নিয়ন্ত্রণ করা তো প্রশ্নই আসে না। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে, তাই ডিপি ওয়ার্ল্ড বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের দায়িত্ব হস্তান্তরের প্রয়োজন নেই। টার্মিনাল আমাদের দেশের সম্পদ, এই টার্মিনালটা কোনো বিদেশিদের হাতে যাওয়া যাবে না। এটা যদি দেয় তাহলে নিরাপত্তা ঝুঁকি হবে, অর্থনৈতিক ঝুঁকি হবে। আন্দোলনকারীরা জানান, এর আগেও একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যদি জনগণের সরকার হয় তাহলে অবশ্যই জনগণের দাবি সরকার মানবে এবং জনগণের পক্ষে তার অবস্থান হবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই আন্দোলন সরকারের বিপক্ষে নয়। বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে আগামী 15 আগস্ট নগরীতে নাগরিক কনভেনশনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দালাল দিয়ে সরকারি কাজ করানো এবং দাপ্তরিক কাজে অবহেলার অভিযোগে গাজীপুরের কাশিমপুরের ভূমি অফিসের 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। সোমবার সকালে ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় দালাল দিয়ে সরকারি কাজ করানোর অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মীরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল। এই 4 জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কাগজপত্র যাচাই বাছাই করে ব্যাখ্যা চাইলে তারা দিতে পারেননি। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। স্থানীয়রা জানান, সড়কে বিভাজক দিয়ে লোকাল ও সরাসরি লেন আলাদা করে দেয়া হয়েছে, তবে চালক ও যাত্রীদের অসচেতনতায় সেই উদ্যোগ ভেস্তে গেছে। এখন লোকাল বাসগুলো সড়ক বিভাজকের মুখে ও মূল সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। রাইয়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাভার পৌরসভার শিমুলতলা এলাকার সরাসরি লেনে ছুটে চলছে যানবাহন। এরই মধ্যে হুট করে যাত্রী ওঠানামা করাতে থামিয়ে ফেলা হচ্ছে বাস। আমিনবাজার থেকে মানিকগঞ্জ পর্যন্ত চলছে এই অনিয়ম। একই অবস্থা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার। লোকাল লেন ফেলে সরাসরি লেনে চলছে বাস, মাঝপথে যাত্রী ওঠানামা করাচ্ছে। কেউ কেউ উঁচু সড়ক বিভাজক টপকাতে সাহায্য নিচ্ছেন নিজেদের তৈরি ইটের সিঁড়ি, কেউ বা 2 বিভাজকের ফাঁকা অংশ দিয়ে বের হচ্ছেন, যে কারণে এই এলাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। এটা দেওয়াই হয়েছিল যাতে এই পাশটা ক্লিয়ার থাকে, কিন্তু ওই যে পয়েন্ট দিয়ে ঢুকবে ওইখানে অটো ভরা থাকে এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টটা সম্পূর্ণ হকারদের দখলে থাকে। তারা যেখানে সেখানে ব্রেক করে এবং যাত্রীদের অনেক হয়রানি করায় এবং অনেক যানজটেরও সৃষ্টি। যাত্রীরা জানান, সড়কে অনিয়মের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তবে গাড়ি চালকরা জানান, বাস স্ট্যান্ড এলাকার ফুটপাতে দোকান এবং অটোরিকশা চালকদের বেপরোয়া গতিও যানজটের জন্য দায়ী। এদিকে
যানবাহনে যাত্রী ওঠানামার বিষয়ে চালকদের কঠোর আইন মানতে বাধ্য করার কথা জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অভিযোগগুলো আমাদের নজরে এসেছে এবং আমি এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন যিনি আছেন ওনার মাধ্যমে আমার এই উত্তরের ট্রাফিকে কর্মরত সকল ট্রাফিক অফিসার যারা আছে তাদেরকে মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। আমরা প্রথমে পরিবহন সেক্টরে যারা জড়িত রয়েছে মালিক পক্ষ শ্রমিক পক্ষ তাদেরকে আমরা বিষয়টা অবগত করব। বিষয়টা অবগত করার পর তাদেরকে যদি তারপরে যদি তারা যদি ট্রাফিক আইন না মেনে চলেন এর মধ্যে যদি ট্রাফিক আইন গুরুতর কেউ লঙ্ঘন না সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মনে করছেন সবাই। রায়ান বিন আমিন, ৭১, সাভার। নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইস গেট ধসে পড়েছে। এতে নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি। হুমকিতে পড়েছে শত শত বিঘা চাষাবাদের জমি। আতঙ্কে প্রায় ৩০০ পরিবার। যদিও উপজেলা প্রকৌশলী জানিয়েছেন দ্রুত নতুন স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামের হরিডারা নদীর ওপর স্লুইস গেটটি ধীরে ধীরে নিচে ধসে যেতে থাকে। এতে পানি চলাচল বন্ধ হয়ে বেড়ে যায় পানির চাপ। এক পর্যায়ে স্লুইস গেটের সংযোগ সড়কের পাশে ভাঙন তৈরি হয়। অল্প সময়ের মধ্যেই ভাঙন ভয়াবহ আকার ধারণ করে স্লুইস গেটটি ধসে পড়ে। এতে মুহূর্তেই স্লুইস গেট এলাকার সংলগ্ন বসত বাড়ির অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে যায়। গেট লাগাতে পাটা করে দেখি লাগা থাকার পরে গেট পানি উঁচু হয়ে যে এইখানে একটা বাঁধ ছিল, এইভাবে বাঁধ পার হয়ে গেটটা চলে আসলো, পানি পার হয়ে দিয়েছে আর নিজে পানি পালিয়ে যেতেছে। এই গেটটা যদি লাগানো খোলা থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। এই গেটের হ্যান্ডেল ইচ্ছা স্বাধীন মতন যে যে ব্যবহার করে। স্থানীয়রা জানান নদী ভাঙনের চরম আতঙ্কে আছেন প্রায় ৩০০ পরিবার। এছাড়া হুমকির মুখে পড়েছে শত শত বিঘা জমির চাষাবাদ। হঠাৎ করে সুইচ গেটের নিচ দিয়ে কিভাবে ভুল বাইর হয়ে ধসে গেল, যা সুইচ গেট ভাঙি চুরি গুড়া। ব্রিজে ভালো ছিল, পানি চাপের কারণে ব্রিজে চলে গেছে। এখানে দাবি যায় আর কি আস্তে আস্তে। তবে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন দ্রুত নতুন স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এখানে সম্ভবত ইঁদুরের গর্ত ছিল। এখানে স্থানীয় যারা আছে আমাদের এখানে এটা সমিতির যারা লোকজন আছে তাদের ভাষ্য মতে ইঁদুরের গর্ত থেকে পানি যেতে যেতে এখানে বিশাল গর্ত হয়ে গেছে। তো এনারা আর সময় পাননি এবং আমাদের এই 2 ভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাআল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো। এলাকাবাসীর দাবি দ্রুত ধসে যাওয়া বাঁধটি সংস্কার করে জানমাল রক্ষায় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১। চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, রবিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে দিদার আলম ও আফসার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও গুলি। এর আগে গত 13ই জুন পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে মাকসুদুল হক চৌধুরীকে হত্যা করে সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়। পুলিশ সুপার আরও জানান, দিদারের বিরুদ্ধে 10টি এবং আফসার মিয়ার বিরুদ্ধে 6টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায় এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে প্রায় 13টার মতো মামলা আছে, আফসারের নামে ওরকম 8টার মতো মামলা আছে এবং সেগুলোর সবই মোটামুটি হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী বা অবৈধ অস্ত্র আইনে মামলা আছে এবং এগুলো তারা করে থাকে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে মংলায় প্রতারক চক্রের মূল হোতা টুকু শেখকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের নামে তদবির বাণিজ্যের অভিযোগে অভিযান শুরু করেন তারা। রবিবার সারাদিন প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূল হোতা টুকু শেখকে আটক করে পুলিশ। টুকু রাজনৈতিক খোলস পাল্টে আওয়ামী লীগ থেকে জামায়াত, এরপর এনসিপির দলীয় পরিচয় ধারণ করেন। সবশেষ টুকু শ্রমিক দলের পরিচয় দিতেন। টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম, পদবি সম্বলিত সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে রবিবার রাতে জালিয়াতি ও প্রতারণার মামলা হয়েছে। ফরিদপুরের নগরকান্দার তারাকান্দি গ্রামে 9 বছরের এক শিশুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তারা এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ওই শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত নয়। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার রাতে তারাকান্দি গ্রামে প্রতিবেশীর বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী মাহফুজা আক্তারের মরদেহ। পরিবারের দাবি, প্রতিবেশী রহমান শেখের মেয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শনিবার বিকেলে খেলার উদ্দেশ্যে ওই শিশুকে ডেকে নিয়ে যায়। এরপরই নিখোঁজ হয় শিশু মাহফুজা। নিহত শিশুর স্বজনদের দাবি, রহমান শেখের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে ওই শিশুকে হত্যা করে মৃতদেহ গুম করতেই বাড়ির পাশের জঙ্গলে ফেলে দিয়েছিল। তাদের অভিযোগ, মাহফুজাকে খোঁজার সময় ওই প্রতিবেশীর বাড়িতে কাউকে ঢুকতে দেয়া হয়নি। কেলানের কথা নইয়া গেছে, নইয়া যাইয়া জান্নাতি জামাইরা লাইছে তা তো জানি না রে। শরীরে তো নি নাই, পায়জামা নাই, জামা আছে, মুখে হেঁচানো ফেঁচানো দাগ আছে। এখন তো মনে হয় সেই পর্যায়ে আমার এই হত্যা বিচার চাই, বিচার মানে কি ফাঁসি চাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন স্থানীয়রা। ভিতরে কথা বলার পরে তারা কিছু সময় পরে বেরোয় এসে বলে, আমরা এই জঙ্গল খুঁজে দেখি জঙ্গলের ভিতরে আছে কিনা। তখন জঙ্গলের ভিতরে খুঁজে লাশ পাওয়া যায়। আমরা সুস্থ বিচার চাই এবং ন্যায় বিচার চাই, কোনো এটা যাতে কোনো দুর্নীতি না হয় এর বিষয়ে। এটা যে সুষ্ঠু বিচার হয় তাকে ভয়তে এর ভিতরে যাবে না কেউ। এদিকে পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের বিষয়ে ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আমাদের যে সিআইডির ফরেনসিক টিম আছে এবং তারাও এখান থেকে হাই ভেজাইনাল সোয়াব যেটা আমরা বলি সেটা আমরা সংগ্রহ করছি। একই সাথে আমাদের যেই ফরিদপুর মেডিকেল কলেজ কর্তৃক যে পোস্টমর্টম হবে সেখানের মধ্যেও তারা হাই ভেজাইনাল সোয়াব নেবে। সেটার মাধ্যমে গিয়ে তারা রিপোর্ট দিবে যে সে আসলে ধর্ষণের শিকার হয়েছে নাকি এটা কোনোভাবে নতুন ভাবে কোনো একটা ক্রাইম সিন ফেক ভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। শিশু হত্যার ঘটনাটি দ্রুত উদ্ঘাটনের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। গোপালগঞ্জের কাশিয়ানীতে অনৈতিক সম্পর্কের অজুহাতে এক স্কুল ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে প্রধান আসামি নয়ন গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে নির্যাতনের শিকার ওই ছাত্রী ও যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে ক্ষোভ জানিয়েছে এলাকার লোকজন। সংবাদদাতা আম্মার মিয়া অসীমের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ২৮ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানীর রাহুথরের উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে রাহুথর বড় ব্রিজ থেকে ধরে ও যুবককে বাড়ি থেকে ডেকে এনে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তো এগুলো করলো কারা তোমার সাথে? আমি চিনি না সেটাকে, কিন্তু জয় ছিল আর মিশন ছিল আর কে রাজকিশোরী জানিয়েছি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই স্কুল ছাত্রী। পরে ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও চাপে পড়ে চিকিৎসা না দিয়েই নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই স্কুল ছাত্রী ও যুবক নিখোঁজ রয়েছে। ৮-১০ জন পোলাপান আসছিল, এই হারার কইছে আমরা একে একে একটা থাপড় দিয়েছি। আর এই মেয়েটা অধৈর্য পরিমাণ কান্নায় তো ওইভাবে কান্না করে না, কিন্তু মেয়েটা পাথর হয়ে গেছে। আমার ছেলে গেছে যা পাটের যাক ডাকবে, ঢাকার উদ্দেশ্যে রাস্তায় গেছে, ওখান থেকে বলে কারা নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপরে এই মারপিট এইসব করছে। এরাই মাঝে মাঝে এইসব করে, এটাই বাস্তব।
অনেক অকেটেন্সের সাথে এরা জড়িত। অভিযুক্তরা প্রভাবশালী হয় মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ। তবে এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এরকম কাজ যদি আমাদের স্কুল ক্যাম্পাসে চলতে থাকে স্যার, সত্যি স্যার আমাদের পড়ালেখা অনেক ব্যাঘাত ঘটে। স্কুল ক্যাম্পাস যাতে সুরক্ষিত থাকে আমরা সেটাই চাই, এর জন্য দোষীদের উপযুক্ত বিচার চাই। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে প্রকাশ্যে এই ঘটনার 6 দিন পার হলেও কোনো পদক্ষেপ নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রধান শিক্ষক বলেন, ওই ছাত্রী বা তার পরিবার কোনো অভিযোগ না দেয়ায় কিছুই করা সম্ভব হয়নি। ছেলে এবং মেয়েদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে কোনো রকম অভিযোগ প্রদান করে নাই। নির্যাতনের বিষয়টি গণমাধ্যমে আসলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। রবিবার ভোরে অভিযান চালিয়ে মাদারীপুর জেলার রাজৈর থেকে প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে গ্রেফতার করে। মামলা হলে বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চালানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বিষয়টি তদন্তাধীন, এর সাথে অন্যান্য ব্যক্তিরাও জড়িত আছেন এবং তাদেরও খুব দ্রুততর সময় আজকে বা আগামীকালকের মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে নিয়ে আসতে সক্ষম হব বলে ধারণা করছি। এলাকার লোকজন আরো জানায়, চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে নয়ন গোলদার তার সমর্থকদের নিয়ে এমন কাণ্ড ঘটায়। আল ইমরান, ৭১। ভাগ্য বদলের আশায় প্রতি বছর হাজারো তরুণ পাড়ি জমান প্রবাসে। কেউ সফল হন, কেউ ফিরে আসেন ভাঙা স্বপ্ন নিয়ে। তবে রংপুরের মোহাম্মদ মাসুদ রানার গল্পটা একটু ভিন্ন। প্রবাসে শেখা একটি দক্ষতাকেই তিনি পরিণত করেছেন সাফল্যের মূলধনে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি করেছেন আরও 15 জনের কর্মসংস্থান। তার এই ঘুরে দাঁড়ানোর গল্প এখন অনেক তরুণের জন্য অনুপ্রেরণার। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। 2007 সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় যান মাসুদ রানা। কোনো কারিগরি দক্ষতা না থাকায় একটি কারখানায় স্বল্প বেতনে কাজ করতেন তিনি। কিন্তু খুব দ্রুতই উপলব্ধি করেন শুধু শ্রম দিয়ে নয়, দক্ষতা অর্জনের মাধ্যমে বদলানো সম্ভব জীবনের গল্প। সেই সিদ্ধান্তই বদলে দেয় তার জীবন। ফ্যাক্টরির চাকরি ছেড়ে কম বেতনে যোগ দেন একটি অটোমোবাইল গ্যারেজে। হয়ে ওঠেন দক্ষ মোটর মেকানিক। বাড়তে থাকে আয়, বাড়ে আত্মবিশ্বাসও। আমার জীবন চলা সম্ভব, কিন্তু এই বেতনে ভবিষ্যৎ গড়া আমার সম্ভব না। তখন আমি চিন্তাধারা করলাম যে কিছু একটা হাতের কাজ শিখতে হবে। তখন আমি ফ্যাক্টরি থেকে বাইরে আমি এরকম একটা ওয়ার্কশপে হেল্পার হিসেবে ওখান থেকে দক্ষতা অর্জন করি। কিন্তু 2020 সালে ছুটিতে এসে করোনা মহামারীর কারণে আটকে যান দেশে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন রানা অটো কেয়ার। ছোট্ট গ্যারেজটি খুব অল্প সময়ে গ্রাহকদের আস্থা অর্জন করে। এখানে 12 জন আছে, আমার 3টা গাড়ি আছে, ওখানে 3 জন আছে, অলমোস্ট আমার 16-17 জন এখন ওয়ার্কার আছে, কাজের লোক আছে। তাই এটা আরও বড় পরিসরে করতে চাই যদি আমি সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা পাই। নিজের সাফল্যের পর মাসুদের লক্ষ্য হয় আরও তরুণকে দক্ষ করে গড়ে তোলা। বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন বেকার তরুণদের। আমি এখানে 3 বছর ধরে কাজ শিখতেছি রেস প্রজেক্টের মাধ্যমে। এখানে ট্রেনিং দেওয়ার পর ওস্তাদ আমাকে এখানে নিয়ে নিছে। আমার নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য আমি চেষ্টা করতেছি এবং আমি প্রতিষ্ঠান দেওয়ার পরে আরও 2-1 জনকে চালাতে পারি, সেইভাবে আমি কাজ শিখতেছি। ভবিষ্যতে কাজ কাম শিখে আমার ভবিষ্যতে একটা গ্যারেজ দেওয়ার পরিকল্পনা আছে। আরও কিছু ভালো দক্ষভাবে ভালো প্রশিক্ষণ করে নিচ্ছে, সব মিলিয়ে কাজ করিয়ে বিদেশেও গেলেও ভালোভাবে করতে পারবে। বর্তমানে গ্যারেজ ও পার্টস ব্যবসা মিলিয়ে 15 জন স্থানীয় যুবকের স্থায়ী কর্মসংস্থান হয়েছে তার প্রতিষ্ঠানে। নতুন করে যে সমস্ত বাজার ভিত্তিক যে সমস্ত ট্রেড আছে, সেই সমস্ত ট্রেডে এই যুবকদেরকে স্কিল করে তোলা, যাতে করে তারা নিজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বিদেশে গিয়ে তারা যেন তারা রেমিটেন্সে আপনার দেশে সহযোগিতা করতে পারে। বেকারত্ব আর অনিশ্চয়তার এই সময়ে মাসুদ রানার গল্প যেন এক অনুপ্রেরণা। প্রশিক্ষণ ও সহায়তা পেলে একজন তরুণ শুধু নিজেকে নয়, বদলে দিতে পারেন আরও অনেক মানুষের জীবনের গল্প। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।